লিড কোড 75 টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই সিরিজের দ্বিতীয় প্রবলেমটা সমাধান করব, যার নাম গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ স্ট্রিংস। এই প্রবলেমটি থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হলো কিভাবে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করা হয়, কিভাবে সাবস্ট্রিং দ্বারা স্ট্রিং ম্যানিপুলেশন করা হয়। চলুন শুরু করা যাক। এবার আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে বলা আছে ফর টু স্ট্রিংস এস অ্যান্ড টি, দুইটা স্ট্রিং যদি এস এবং টি হয়, উই সে টি ডিভাইডস এস, আমরা বলতে পারি টি দ্বারা এস কে ভাগ করা যায় ইফ অ্যান্ড অনলি ইফ এস ইকুয়াল টু টি প্লাস টি সামথিং লাইক দ্যাট। অর্থাৎ এস সংগঠিত হবে বা এস তৈরি হবে একটা বা একাধিক টি এর কনক্যাটিনেটেড অবস্থার দরুন। অর্থাৎ আমরা একটা টি বা একাধিক টি কে কনক্যাটিনেটেড অবস্থায় সংযুক্ত করে আমরা এস কে যদি তৈরি করি, তাহলে আমরা বলতে পারবো যে টি দ্বারা এস কে ভাগ করা যায়। তাহলে আমরা একটা রুলস পেয়ে গেলাম যে টি এস কে ভাগ করতে পারবে যদি এস একটা টি বা একাধিক টি এর কনক্যাটিনেটেড অবস্থায় তৈরি হয়। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি যে এখানে এস ইকুয়াল টু এ বি, এস প্রথম এস একটা এবি দিয়ে তৈরি, তাহলে আমরা বলতে পারি এই এস এবি দিয়ে ভাগ করা সম্ভব। এবার যদি আমরা দ্বিতীয় এসটাকে কল্পনা করি যে দ্বিতীয় এস তিনটা এবির সমন্বয়ে গঠিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই এস এবি দিয়ে ভাগ করা সম্ভব। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণে কি আছে, এস এর মান এবি এ। এখন আমরা এখানে দেখতেছি যে এবি এখানে একটা পূর্ণ অবস্থায় আছে, বাকিটা পূর্ণ অবস্থায় নেই। যদি এবি পরপর পূর্ণ অবস্থায় না থাকে, তাহলে আমরা বলতে পারবো না যে এই এবি এস কে ভাগ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই এবি এস কে ভাগ করতে পারবে না, যেহেতু এটা পূর্ণ অবস্থায় নেই। এবার আমরা আসি, এখানে আছে গিভেন টু স্ট্রিংস, স্ট্রিং অন অ্যান্ড স্ট্রিং টু। অর্থাৎ দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং অন এবং স্ট্রিং টু। যে জিনিসগুলো আমাদের দেওয়া থাকবে সেটা আমাদের ইনপুটে আসবে। সো আমরা দুইটা ইনপুট পেয়ে গেলাম, যে স্ট্রিং অন এবং স্ট্রিং টু। রিটার্ন দ্য লার্জেস্ট স্ট্রিং এক্স, যেটা আমরা রিটার্ন করবো সেটাই আমাদের আউটপুট। রিটার্ন আমরা কি করব, লার্জেস্ট স্ট্রিং এক্স। তাহলে আমাদের একটা স্ট্রিং থাকবে যেটা হলো এক্স, সেটা আমরা রিটার্ন করব। তাহলে আমাদের এইটা হবে হলো আউটপুট। সো স্ট্রিং এক্স হলো আউটপুট। এই এক্সটা কেমন হবে, এখানে একটা রুল দেওয়া আছে। কি রুল? সাচ দ্যাট এক্স ডিভাইডস বোথ স্ট্রিং অন অ্যান্ড স্ট্রিং টু। অর্থাৎ এক্স কে দ্বারা স্ট্রিং অন এবং স্ট্রিং টু দুইটাই ভাগ করা যাবে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর রুল পেয়ে গেলাম যে এক্স অবশ্যই স্ট্রিং অন এবং স্ট্রিং টু কে ভাগ করতে হবে। এবার একটা উদাহরণ দেখি। আমরা উপরের রুল থেকে বুঝতে পেরেছি যে এক্স দ্বারা যদি আমি স্ট্রিং অন ভাগ করতে চাই, তাহলে স্ট্রিং অনটা একটা এক্স বা একাধিক এক্স এর কনক্যাটিনেটেড অবস্থায় তৈরি হতে হবে। আবার স্ট্রিং টু যদি এক্স দ্বারা ভাগ করতে হয়, তাহলে স্ট্রিং টুটাও একটা এক্স বা একাধিক এক্স এর কনক্যাটিনেটেড অবস্থায় তৈরি হতে হবে। তাহলে যেহেতু আমাদের এক্স অবশ্যই স্ট্রিং অন এবং স্ট্রিং টু কে ভাগ করবে, তাহলে স্ট্রিং অন ও একটা এক্স বা একাধিক এক্স এর কনক্যাটিনেটেড অবস্থা, স্ট্রিং টু ও একটা এক্স বা একাধিক এক্স এর কনক্যাটিনেটেড অবস্থা। এবার দ্বিতীয় নম্বর একটা উদাহরণ দেখি। যদি স্ট্রিং অন এবি এবি হয়, স্ট্রিং টু তিনটা এবি হয়, আমরা যদি এই এবি এবি অর্থাৎ আমরা এই চারটা এবি এবি গ্রুপকে আমরা যদি কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রিং অনে একটা এবি এবি গ্রুপ আছে। তাহলে আমরা বলতে পারি এই এবি এবি গ্রুপ স্ট্রিং অনকে ভাগ করবে। কিন্তু এই এবি এবি গ্রুপ যদি আমি এখানে বিবেচনা করি, এখানে একটা পূর্ণাঙ্গ এবি এবি গ্রুপ আছে, একটা পূর্ণাঙ্গ এবি এবির পর আরেকটা পূর্ণ এবি এবি নেই। তাহলে এখানে আমরা বলতে পারি এবি এবি দ্বারা স্ট্রিং টু ভাগ করা যাবে না। যেহেতু আমাদের এক্স স্ট্রিং অন এবং স্ট্রিং টু দুইটাকেই ভাগ করবে, তাহলে আমরা এখানে এবি এবি কে স্ট্রিং অন এবং স্ট্রিং টু দুইটা যেহেতু ভাগ করতেছে না, আমরা বলতে পারি এই রুল অনুযায়ী যেটা নট ভেরিফাইড। এবার আমরা যদি শুধু এবি কে বিবেচনা করি, স্ট্রিং অনে দেখা যাচ্ছে দুইটা এবি আছে, তাহলে যেহেতু পূর্ণ সংখ্যক এবি বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি যে এই এবি দ্বারা স্ট্রিং অনকে ভাগ করা যাবে। আর স্ট্রিং টুতে দেখতেছি তিনটা এবির গ্রুপ আছে, তাহলে যেহেতু পূর্ণ সংখ্যক এবির গ্রুপ আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই এবি দ্বারা স্ট্রিং টু কেও ভাগ করা যাবে। তাহলে আমরা যেহেতু এই এবি দ্বারা স্ট্রিং অন কেও ভাগ করা যাচ্ছে, স্ট্রিং টু কেও ভাগ করা যাচ্ছে, সেই অনুযায়ী এই এবি কে আমরা এক্স ধরতে পারি, তাহলে সেটা ভেরিফাইড। তৃতীয় নম্বর আমরা একটা উদাহরণ দেখি। যদি স্ট্রিং অন তিনটা এ হয়, স্ট্রিং টু ছয়টা এ হয়, আমরা যদি একটা এর ক্ষেত্রে বিবেচনা করি, পূর্ণ সংখ্যক তিনটা এ বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি যে একটা এর গ্রুপ দ্বারা এই স্ট্রিং অন ভাগ করা যায়। আবার স্ট্রিং টুর ক্ষেত্রে যদি বিবেচনা করি, এখানে ছয়টা এ বিদ্যমান,
অর্থাৎ 6টা পূর্ণ এ বিদ্যমান, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ দ্বারা স্ট্রিং 2 কেও ভাগ করা যায়। তো এটা ভেরিফাই। এবার যদি 2টা এর গ্রুপ বিবেচনা করি, স্ট্রিং অনে 2টা এর গ্রুপ বিবেচনা করলে দেখতে পারতেছি যে এখানে 2টা এর গ্রুপ প্রথম বিদ্যমান, তারপরে অপূর্ণ অবস্থায় আছে। সো স্ট্রিং অন আমরা বলতে পারি এই 2টা এর গ্রুপ দ্বারা ভাগ হবে না, কিন্তু স্ট্রিং 2 2টা এর গ্রুপ দ্বারা ভাগ হবে, কারণ এইটা 2টার গ্রুপে 3টা ভাগে ভাগ হয়েছে। সো আমরা বলতে পারি 2টা এর গ্রুপ দ্বারা স্ট্রিং 2 ভাগ হবে। যেহেতু স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 দুইটা এ গ্রুপ দ্বারা ভাগ হচ্ছে না, একটা মিস যাচ্ছে, অর্থাৎ স্ট্রিং 1 মিস যাচ্ছে, তাহলে আমরা এই 2টা একে এক্স হিসেবে নিতে পারবো না। সো সেটা নট ভেরিফাইড। এবার যদি আমরা 3টা এর কথা বিবেচনা করি, স্ট্রিং অনে 3টা এ আছে। সো এইটা 3টা এ দ্বারা স্ট্রিং অন ভাগ হবে। এখানে 3টা এর একটা গ্রুপ, 3টা এর 2টা গ্রুপ পূর্ণভাবে বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি 3টা এ দ্বারা স্ট্রিং 2 ও ভাগ হবে। তাহলে আমরা দেখতে পারতেছি স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 দুটাই 3টা এ দ্বারা ভাগ হচ্ছে। তাহলে আমরা এটাকে ভেরিফাইড বলতে পারি, 3টা একে ভেরিফাইড বলতে পারি। এখন আমাদের বিবেচ্য বিষয় যে আমাদের যদি এরকম কোনো স্ট্রিং থাকে, তাহলে আমরা কোনটাকে রিটার্ন করব। এখানে বলা আছে দেখেন যে রিটার্ন দ্য লার্জেস্ট স্ট্রিং এক্স, অর্থাৎ আমাদের যদি ছোট ভ্যারিফাইড অপশন থাকেও আমাদেরকে লার্জেস্ট যে ভ্যারিফাইড স্ট্রিং সেটাকে আমাদের নিতে হবে। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের লার্জেস্ট ভেরিফাইড স্ট্রিং 3টা এর গ্রুপ, এটাই আমাদের আউটপুট হিসেবে আসবে। আমরা এতক্ষণ প্রবলেমটা সম্পর্কে জানতে পারলাম। এই মুহূর্তে আমরা প্রবলেমটা কিভাবে সলিউশন করব সে বিষয়ে মেন্টাল ম্যাপ তৈরি করব। আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার্স বের করার আগে আমাদের জানতে হবে আমাদের যে 2টা স্ট্রিং দেওয়া আছে তার মধ্যে কমন ডিভাইজার্স বিদ্যমান কিনা। সেটা জানার জন্য আমরা আমাদের 2য় নাম্বার রুল থেকে জেনেছি যে স্ট্রিং অন এবং স্ট্রিং 2 এক্স দ্বারা ভাগ তখনই হবে কেবলমাত্র যদি স্ট্রিং অন এবং স্ট্রিং 2 কেবলমাত্র এক্স বা একাধিক এক্স এর কনক্যাটেনেটেড অবস্থায় তৈরি হয়। এবার ধরি স্ট্রিং অন ইকুয়াল টু একটা এক্স, স্ট্রিং 2 ইকুয়াল টু 4টা এক্স। যেহেতু এখানে স্ট্রিং অনে পূর্ণ সংখ্যক এক্স বিদ্যমান এবং স্ট্রিং 2তেও পূর্ণ সংখ্যক এক্স বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি স্ট্রিং অন এবং স্ট্রিং 2 এক্স দ্বারা ভাগ করা যাবে। এবং এখানে যদি আমি স্ট্রিং অন প্লাস স্ট্রিং 2 করি এবং উল্টাভাবে যদি স্ট্রিং 2 এ প্লাস স্ট্রিং অন করি, দুই ক্ষেত্রেই আমাদের ফলাফল সমান হবে। এবার বিবেচনা করি যদি স্ট্রিং অন ইকুয়াল টু এক্স কিউ হয়, স্ট্রিং 2 ইকুয়াল টু 3x হয়। এখানে দেখতে পারতেছি যেহেতু এখানে স্ট্রিং অন কেবলমাত্র এক্স দ্বারা গঠিত নয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে স্ট্রিং অন এক্স দ্বারা ভাগ করা যাবে না। এমন ক্ষেত্রে কেমন ঘটনা ঘটবে যদি স্ট্রিং অন এবং স্ট্রিং 2 আমি যোগ করি, আবার স্ট্রিং 2 এবং স্ট্রিং অন যোগ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটার ফলাফল সমান হবে না। তাহলে আমরা দেখতে পারতেছি যে যদি দুইটা স্ট্রিং এর মধ্যে আমাদের কমন ডিভাইজার থাকে, তাহলে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 যোগ করলে আবার স্ট্রিং 2 স্ট্রিং 1 যোগ করলে যোগফল সমান হয়। আর যদি আমাদের কমন ডিভাইজার না থাকে, তাহলে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 যোগ করলে আবার উল্টায় স্ট্রিং 2 স্ট্রিং 1 যোগ করলে যোগফল একই রকম হয় না। আমরা জানতে পারলাম দুইটা স্ট্রিং এর মধ্যে কমন ডিভাইজার্স থাকলে কেমন ঘটনা ঘটে, না থাকলে কেমন ঘটনা ঘটে। এবার আমরা কমন ডিভাইজার্স গুলা থেকে কিভাবে গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করব সে বিষয়ে ধারণা নিব। গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করার জন্য একটা অ্যালগোরিদম ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরি আমাদের দুইটা ভ্যালু আছে a equal to 3, b equal to 6। আমরা a equal to 3 নিলাম, b equal to 6 নিলাম এবং a মডুলাস b যদি করি তাহলে 3 মডুলাস 6, যেহেতু 6 3 এর মধ্যে একবারও যায় না, তাই আমরা বলতে পারি যে এখানে 3 রিমাইন্ডার হিসেবে থেকে যাবে। এবার ইউক্লিডিয়ান অ্যালগোরিদম অনুযায়ী b এর ভ্যালু a তে আসবে, তাহলে এখানে 6 আমি a তে নিয়ে আসলাম এবং a মডুলাস b এর ভ্যালু b তে আসবে, তাহলে আমি 3 এখানে b তে নিয়ে আসলাম। এবার আবার আমি যদি তাকে মডুলাস করি, এর এখানে 6 b এখানে 3, সো আমি যদি 6 মডুলাস 3 করি 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের এখানে 3 6 এর মধ্যে যাচ্ছে, এখানে কোনো রিমাইন্ডার থাকবে না, তাই এখানে 6 মডুলাস 3 ইকুয়াল টু 0 হবে। এবার সেম ভাবে আবার b এর ভ্যালু আমি a তে নিয়ে আসবো, তাহলে 3 এখানে a তে চলে আসলো। আবার এই মডুলাস এর ভ্যালু আমি b তে নিয়ে আসবো, তাহলে 0 এখানে b তে নিয়ে আসলাম। এবার আমি যদি 3 মডুলাস 0 করি
যেহেতু 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, তাই আমরা এখানেই আমাদের ইতি টানতে হবে। এইভাবে আমরা ক্রমান্বয়ে b এর ভ্যালু a তে দিয়ে এবং a মডুলাস b এর ভ্যালু b তে দিয়ে আমরা b এর যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই পর্যায়ক্রমে অ্যাকশনগুলো করার পর এর যে ফাইনাল ভ্যালু পাবো সেটাই হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার। অর্থাৎ এখানে 3 হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার। সো আমরা কি পাইলাম যে আমরা b যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা b এর ভ্যালু a তে বসাবো এবং a মডুলাস b এর ভ্যালু b তে বসাবো। এভাবে বসাতে বসাতে যখন b এর ভ্যালু 0 হবে তখন এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার। আর এটাই হলো আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এটা যদি আমি কোডের মাধ্যমে প্রকাশ করতে চাই, যেহেতু আমাদের b এর ভ্যালু আমাদের a তে আনতে হবে, অর্থাৎ b এর ভ্যালু সলভ করে a তে আনতে হবে, তাই আমরা টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমরা b এর ভ্যালু প্রথম রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেহেতু b এর ভ্যালু কি হিসেবে পরিবর্তিত হবে, a মডুলাস b হিসেবে, তাই আমি b ইকুয়াল টু a মডুলাস b দিলাম এবং লাস্টে আমি যেহেতু b এর ভ্যালু a তে স্টোর করব, তাই a ইকুয়াল টু আমি সেই টেম্পোরারি ভ্যালুটা এর মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। এইভাবে এই লুপটা আমি কতক্ষণ চালাবো, যতক্ষণ না পর্যন্ত b নট ইকুয়াল টু 0, অর্থাৎ b যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা চালাবো। তাহলে এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট অ্যালগরিদমটাকে কোডিং এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার আমি যদি স্ট্রিং এর ক্ষেত্রে বিবেচনা করি, যে যদি স্ট্রিং 1 ইকুয়াল টু abc হয়, স্ট্রিং 2 ইকুয়াল টু abc হয়, এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং 1 এর লেন্থ 3, স্ট্রিং 2 এর লেন্থ 6। আমরা যদি এই লেন্থ দুইটার গ্রেটেস্ট কমন ডিভাইজার ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে ব্যবহার করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যক লেটার যদি আমি স্ট্রিং থেকে কেটে নেই, সেই কেটে নেওয়া অংশটাই হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার ওই স্ট্রিংগুলার। তাহলে এবার আমরা কোডিং পার্টে চলে যাই। আমরা এখন কোডিং পার্টটা দেখব। কোডিং পার্টটা শুরু করার সময় আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হলো আমাদের কোনো কমন ডিভাইজার আছে কিনা। আর এইটা আমরা একটু আগেই দেখেছি যে এটা নির্ণয় করার জন্য আমরা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কনক্যাটেনেট করব, আবার স্ট্রিং 2 এবং স্ট্রিং 1 কনক্যাটেনেট করব। যদি এই দুটো সমান হয় তাহলে কমন ডিভাইজার বিদ্যমান, আর যদি সমান না হয় তাহলে কমন ডিভাইজার বিদ্যমান না। আর আমাদের যখন সমান হবে না, তখন কমন ডিভাইজার বিদ্যমান না, তখন আমাদের রিটার্ন করতে হবে এমটি স্ট্রিং। সো আমরা কোডিং পার্টটা দেখি। ওকে, তাহলে আমরা স্ট্রিং 1 স্ট্রিং 2 প্রথম কম্পারিজন করলাম, যদি সমান না হয় আমরা এমটি স্ট্রিং রিটার্ন করে দিলাম। এবার দ্বিতীয় পার্টে আসি। গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করার ক্ষেত্রে আমরা যদি স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর লেন্থ দুইটা নিয়ে নিই এবং ওই দুইটা লেন্থের মধ্যে আমরা যদি ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করি, সেই গ্রেটেস্ট কমন ডিভাইজারের যে পরিমাণ সংখ্যা থাকবে সেই সংখ্যক ক্যারেক্টার যদি আমি স্ট্রিং থেকে কেটে নিই, তাহলে সেটাই হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ দ্যাট স্ট্রিং। সো আমরা সেটা করার চেষ্টা করি। ওকে, এখানে দেখি আমরা প্রথম স্ট্রিং 1 এর লেন্থ নিয়ে নিলাম, স্ট্রিং 2 এর লেন্থ নিয়ে নিলাম এবং স্ট্রিং 1 স্ট্রিং 2 এর লেন্থের মধ্যে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে আমরা এখানে গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করলাম এবং আমরা স্ট্রিং 1 থেকে আমরা যে কোনো স্ট্রিং থেকে কেটে নিতে পারি। আমি স্ট্রিং 1 থেকে নিচ্ছি। স্ট্রিং 1 থেকে আমি এই যে গ্রেটেস্ট কমন ডিভাইজার এটা পেলাম, এর সংখ্যক ক্যারেক্টার আমি কেটে নিলাম। এটা কেটে নিলে আমরা আমাদের রিকোয়ার্ড যে স্ট্রিং গ্রেটেস্ট কমন ডিভাইজার স্ট্রিং সেটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা সেটা রিটার্ন করে দিলাম। এটাই আমাদের কোডিং পার্ট। এবার আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে প্রথম আমাদের স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কনক্যাটেনেট করা হয়েছে। এই কনক্যাটেনেট করার সময় আমরা যদি ধরি স্ট্রিং 1 এর লেন্থ m এবং স্ট্রিং 2 এর লেন্থ n, তাহলে আমাদের m প্লাস n ইউনিট টাইম লাগবে। রিটার্ন এখানে এমটি স্ট্রিং রিটার্ন করা হয়েছে, এখানে 1 ইউনিট অফ টাইম লাগবে। এখানে আমাদের স্ট্রিং 1 এর লেন্থ a তে অ্যাসাইন করা হয়েছে, এখানেও আমরা 1 ইউনিট অফ টাইম ধরলাম। এখানে b তেও আমাদের স্ট্রিং 2 লেন্থ অ্যাসাইন করা হয়েছে, এখানে 1 ইউনিট অফ টাইম ধরলাম। এখানে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটে একটু সেটা খেয়াল করি। যে আমাদের প্রথম এখানে যদি খেয়াল করি যে এর ভ্যালু 3, বির ভ্যালু 6, আমাদের প্রথম কি ঘটনা ঘটেছে যে মিনিমাম যে ভ্যালুটা আছে এই দুটার মধ্যে সেটা বিতে অ্যাসাইন হয়। অর্থাৎ আমরা যদি প্রথম 3 মডুলাস 6 করি, তাহলে যদি
প্রথমটা ছোট হয় সেই ছোটটা থেকে যায় এবং সেটা পরবর্তীতে বিতে অ্যাসাইন হয়। তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে যে ২ টা ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু যেটা সেটা বিতে অ্যাসাইন হচ্ছে এবং সেই মিনিমাম ভ্যালু দিয়ে এর পরে বারবার মডুলাস করে আমাদের বি যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে সে পর্যন্ত বের করা হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রথম বের করা হয় মিনিমাম ভ্যালুটা বের করে ওই মিনিমাম ভ্যালু দিয়ে আমরা বারবার মডুলাস করে বির মান 0 হওয়া পর্যন্ত আমরা সেটা চালাই। তাহলে এবং প্রত্যেকবারই আমাদের লুপের পরিমাণ কমতে থাকে। সো আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম থেকে এখান থেকে বুঝতে পারি যে আমাদের লগ মিনিমাম nm পরিমাণ আমাদের টাইম এখানে ইউনিট লাগবে। সো সেক্ষেত্রে আমরা ধরতে পারি লগ মিনিমাম nm। এবার আমরা যে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা পেলাম এটা সাবস্ট্রিং করতেছি। সাবস্ট্রিং করার ক্ষেত্রে আমাদের এর মান যতটুকু আমরা ততটুকু সাবস্ট্রিং করব। সো আমাদের তত ইউনিট টাইম লাগবে। তো আমরা যদি এবার টোটালটা বিবেচনা করি, এখানে আমাদের লগ মিনিমাম nm m+n থেকে ছোট হবে এবং এখানে যে এর ভ্যালু সবসময় m+n থেকে ছোট হবে। সো এখানে মেইন ডমিনেটিং ফ্যাক্টর যদি বলি সেটা হলো m+n। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ m+n। এবার আমরা স্পেস কমপ্লেক্সিটিটা দেখি। স্পেস কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা করতে হবে যে এই স্কোপের মধ্যে আমাদের কোন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখানে ভেরিয়েবল a ডিক্লেয়ার করা হয়েছে, ভেরিয়েবল b ডিক্লেয়ার করা হয়েছে এবং টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এই ৩টা নতুন ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এই ভেরিয়েবলগুলো ছাড়াও আমাদের আরেকটু খেয়াল করতে হবে যে আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন বা সাবস্ট্রিং কোনো অপারেশন আছে কিনা সেই অপারেশনগুলোও আমাদের বিবেচনা করতে হবে স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে। সো এখানে দেখতেছি আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন আছে এবং এখানে সাবস্ট্রিং অপারেশন আছে। এবার আমাদের কোন বিষয়গুলা আমাদের স্পেস কমপ্লেক্সিটির জন্য দায়ী সেটা ইন্ডিকেট করা হয়ে গেছে। এবার আমরা স্পেস কমপ্লেক্সিটিটা বের করার চেষ্টা করি। স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 যেহেতু এখানে যোগ করা হয়েছে তাহলে এখানে m+n ইউনিট আমার স্পেস লাগবে। এখানে স্ট্রিং 1 এর লেন্থ m ধরেছি, স্ট্রিং 2 এর লেন্থ n ধরা হয়েছে। এখানে একটা ইন্টিজার ভ্যালু এতে অ্যাসাইন করা হচ্ছে। সো এখানে আমাদের 1 ইউনিট অফ স্পেস লাগবে। b তে ঠিক সেমই 1 ইউনিট অফ স্পেস লাগবে এবং টেম্পোরারি ভেরিয়েবলেও ঠিক একই 1 ইউনিট স্পেস লাগবে। এবার আমি যদি সাবস্ট্রিং এ দেখি, সাবস্ট্রিং এ আমার a সংখ্যক ইউনিট স্পেস লাগবে। সো এবার যদি আমি টোটালটা বিবেচনা করি, এখানে আমাদের যদি দেখি এর থেকে সবসময় m+n বড় আর 1+1 এটা তো কনস্ট্যান্ট নাম্বার, এটা বিবেচনার বিষয় না। সো এখানে মেইন ডমিনেটিং ফ্যাক্টর হলো আমার m+n। তাহলে আমরা বলতে পারি এখানে স্পেস কমপ্লেক্সিটি হবে m+n। আমরা জানি কোনো কিছুতে মাস্টার হতে হলে আমাদের সেটার বিষয়ে প্র্যাকটিস করতে হবে। সো আমরা যে প্রবলেমটা সলিউশন করলাম ওই রিলেটেড প্রবলেমগুলা আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সবগুলো সলিউশন করবেন। সবাইকে ধন্যবাদ।